নমস্কার, কেমন আছেন? সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজ ৭ জুলাই রবিবার। এখন সকাল ৯টা। এখন আমরা মুর্শিদাবাদে আছি হোটেল সম্রাটে। এখানে রুম প্রাইসের সঙ্গে ব্রেকফাস্ট ইনক্লুড করা আছে। ব্রেকফাস্টের জন্য আমাদের আলাদা পয়সা দিতে হয়নি। আর এখানে রুম প্রাইস পড়েছিল ১৫০০ করে। ৩টে রুম নিয়েছিলাম আমরা। এখন সকাল ১০টা মতো বাজে। গত কয়েকদিন এত পরিমাণে বৃষ্টি পেয়েছি, সেই তুলনায় আজকে একটু ভালোই রোদ উঠেছে। এতদিন শুধু পাহাড় আর পাহাড় চোখের সামনে ঘুরছিল। দার্জিলিং ভ্রমণ শেষ করে এবার আমরা সমতলে নেমেছি। নিশ্চয়ই বলেই যাবেন, না বলে যাবেন স্যার। কত সেটা বলছি। হ্যাঁ, এবার হাজারদুয়ারি ছাড়া স্যার আমাদের 10টা পয়েন্ট আছে দেখা মুর্শিদাবাদ শহরে। এবার যেখানে টিকিট পার্কিং টার্কিং সব আমরা করে দেবো, আপনার কোনো জায়গায় 5 পয়সা খরচ করতে হবে। ওনার নাম মিঠুন সাহা। মুর্শিদাবাদের রেজিস্টার্ড ট্যুরিস্ট গাইডে ওনার নাম আছে। গুগলে ওনার নাম সার্চ করলে ওনার ডিটেলস পাওয়া যাবে। মুর্শিদাবাদের গল্প আজ ওনার কাছ থেকেই শুনবো। লর্ড ওয়েলেসলি থেকে শুরু করে ডালহৌসি থেকে শুরু করে লর্ড ক্লাইভ থেকে শুরু করে তারা মতিঝিলেই থাকতেন, কারণ এটা স্বর্গ, এত সুন্দরই জায়গা ছিল। আসেন সামনে না গেলে বোঝানো যাবে না। এখন স্বর্গ নেই, এখনো স্বর্গ। এটা কটেজ করেছে ভিতরে, দেখি কেমন ৭,৫০০ টাকা করে ভাড়া পার্কিং করেছি। আবার আমরা ইউ টার্ন ঘোড়ার খুঁড়ে মধ্যে ঘুরে যাবো। তো ঘসিদি বেগমের যে হাজব্যান্ড ছিল ওনার নাম হচ্ছে নজেস মোহাম্মদ খাঁ। সে নজেস মোহাম্মদ খাঁ ওনার বেগমের জন্য ১৭৫০ সালে একটা আর্টিফিশিয়াল ঝিল তৈরি করেছিলেন। কি কারণে? সমুদ্র থেকে ছোট ছোট কলি ঝিনুক এনে এই ঝিলে ছেড়ে দিত। তখন জলটা লবণাক্ত ছিল, কারণ লবণাক্ত নাহলে মুক্তের চাষ হবে না। যখন পুষ্ট হতো সেটাকে ফাটিয়ে মতি বের করা হতো। আর এই মতি নিয়ে ঘসিদি বেগম এবং নজেস মোহাম্মদ খাঁ বিজনেস করতেন, কারণ তখনকার দিনে সোনার থেকে মুক্তের দাম বেশি ছিল। সেখানে মুক্ত সংগ্রহ করার জন্য ঝিনুকের চাষ করা হতো বলে ঝিলটির নামকরণ হচ্ছে মতি ঝিল। বোঝা গেল? মিডিল পজিশনে ফলো করেন, যে গাছপালা দেখতে পাচ্ছেন ওই পজিশনে ছিল ঘসিদি বেগমের রাজপ্রাসাদ, যেটার নাম ছিল সিঙ্গি দালাল প্রাসাদ। কোনটা? এই যে গাছপালা দেখতে পাচ্ছেন ওই সাইজে সিংহাসনে চাপবে। মেয়ের ঘরের ছেলে সিংহাসনে চাপবে না। তা আলিবর্দি খাঁর কোনো ছেলে ছিল না, 3টে মেয়ে ছিল। বড় মেয়ে ঘসিদি বেগম নিঃসন্তান, মেঝো মেয়ে মমিনা বেগম যার একটা পুত্র ছিল সাইকাত জাং, আর সব থেকে ছোট মেয়ে সিরাজ। নাম হচ্ছে মতিঝিলের জামা মসজিদ। দেখেন লেখা আছে ১৭৫০, মানে ২৭৪ বছর পুরনো মসজিদ। কিন্তু মসজিদের নমাজ চালু বলে প্রবেশ নিষেধ আছে। সামনে আছে, যারা নমাজি তাদেরকে ঢুকতে দেবে। দুপুর 1টার সময় জোহরের নামাজ যখন হবে তখন আপনাকে প্রবেশ করতে দিবে। তিনি এক ইংরেজ সাহেব মুক্ত নিবে, কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছে না। তখন তিনি অর্ডার দিলেন, যখন মুক্ত পাবো না তখন ঘরটা ভেঙে দাও। রাস্তা যখন খুঁজে পাচ্ছেন, দেন ভালো করে ফলো করবেন। কামানের আওয়াজে ওইটুকুনি ক্ষতি, এর থেকে বেশি না। 3-4 দিন পর নাকি ইংরেজ সাহেবের নাক মুখ দিয়ে রক্ত উঠে মারা যান। তারপর থেকে ঘরটাকেও ভাঙার চেষ্টা করেনি। যে ইংরেজ সাহেব মারা গিয়েছিলেন তার নাম হচ্ছে এডওয়ার্ড কেটিং আর মিস্টার কেটিং। তারপর থেকে ঘরটাকেও ভাঙার চেষ্টা করেনি, এইভাবেই রাখা আছে। কিন্তু আমি একটু আগে আপনাকে বললাম যে এর মধ্যে মুক্ত আছে, তাহলে ঘসিদি বেগম মুক্ত বের কী করে করতো? দিদিভাই কিন্তু এখনই ধরে নিয়েছিল তখন। মিডিল পজিশনে সিঙ্গিদাল দেখালাম, তার তল দিয়ে আন্ডারগ্রাউন্ড রাস্তা ছিল অব্দি আসার। মহল ভেঙে গেছে বলে রাস্তা বুঝে গেছে। মতিঝিলের 3টে চ্যাপ্টার টার্নিং পয়েন্ট। এক, সারা ওয়ার্ল্ড ফেমাস বাণিজ্য কেন্দ্র, তখন সোনার থেকে মুক্তের দাম বেশি ছিল। দ্বিতীয়, জানলা দরজাবিহীন গুপ্তঘর। আর তৃতীয়, সিরাজের বিরুদ্ধে প্রথম ষড়যন্ত্র নিজের মাসি ঘসিদি বেগম এখান থেকেই করেছে। দেখতে গেলে কিছুই নেই। চোখ বন্ধ করে যদি আমরা ১৭৫০-এ ফিরি, তাহলে এখান থেকে ভারত ২০০ বছর পিছিয়ে গেছে। নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের কাটরা মক্স। যে কাটরা মক্স দেখতে গেলে মুর্শিদ কুলিকার কবরের উপর দিয়ে হেঁটে যেতে হবে। কবরের উপর আমরা কেন হেঁটে যাবো? উনি প্রথম জীবনে ব্রাহ্মণ ঘরে সন্তান ছিলেন। তার ইতিহাসটা যেতে যেতে সেই পয়েন্টে পৌঁছাবো। বুঝা গেল? আমরা এখন এসেছি কাটরা মসজিদে। এখানে নবাব মুর্শিদ কুলি খাঁয়ের সমাধি রয়েছে। যত মসজিদ হয়, মসজিদের মুখ হবে পূর্ব দিকে, নমাজ হবে পশ্চিম দিকে। তাহলে মসজিদে যদি আমি পিছন দিকে এত ভালো দেখি, আরো সুন্দর হবে। সামনের দিকে যাবো, এই গেট চলে আসবে। ঝুলানো থাকে না, মুসাফির মিন্স হচ্ছে অতিথিশালা। এটাকে বলুন মুসাফির। হ্যাঁ, সামনে যে অসংখ্য ঘর দেখা যাচ্ছে এগুলোকে বলা হচ্ছে মুসাফিরখানা। মুসাফির মিন্স হচ্ছে অতিথিশালা বা গেস্ট রুম। তখনকার দিনে যেসব অতিথিরা আসতো তাই এখানে থাকতে দিয়ে। তো অনেকে প্রশ্ন করে, ভাই গেটের দরজা নেই কেন? ঝাড়ুকা সিস্টেম দরজা ছিল, ফুটানো হতো, নামানো হতো, সেগুলো নষ্ট হয়ে গেছে। আর একটা ওয়াল 45 ইঞ্চি। আমরা যখন ভিতরে ঢুকে যাবো অটোমেটিক শরীর ঠান্ডা যাবে। আসুন, পরে ব্যক্তি থাকো তোমাকে উপরওয়ালার দরবারে মাথা নত করো। হ্যাঁ, এই চিটাগুড়, বালি, ডিমের কুসুম, খয়ের জল, সাবু জল, মেথি জল, বিউলির ডাল, পাকা কলা, ডাবের জল, সুপারির কস। দেখেন হাত ছিলে যাবে, একটা সুরকি যাবে 1723। আর এই হচ্ছে 2000 সালের কাজ, হাত দিলেই ঝরে যাবে। এটা গভর্নমেন্ট এই জিনিস খুঁজে পাচ্ছে না। হাত দিয়ে দেখেন, এটা খুলবে না। কি দিয়ে বানিয়েছে? মোগল
ওকে হ্যাঁ হাওয়া পাস করার এটা। অক্সিজেন ভারী, কার্বন নিচে থেকে হাওয়া ঢুকবে, উপর থেকে বেরিয়ে ওপরতে কার্বন ডাই অক্সাইড যায়, এটা হালকা। ওখান থেকে ভাবতে পারবেন না তো এই বাপরে। ম্যাডাম একটু নিচের দিকে ফলো করেন, অদ্ভুত জিনিস দেখাচ্ছি, সামনে আসুন। এই যে আসন দেখতে পাচ্ছেন, এক একটা ব্যক্তি এক একটা আসনে নামাজ পড়তে বসতো। অসাধারণ। টোটাল এলাকাতে 2000টা আসন আছে, 2000টা ফ্যাক্টর না, 2000টা আসন, 2000 ডিজাইন। দেখেন কোনোটার সঙ্গে কোনো মিল নেই। আর উপরে তাকান, যে বালা দেখতে পাচ্ছেন, সামিয়ানা টাঙানো হতো, বাংলায় যাকে চাঁদুয়া বলছে, কিন্তু চাঁদুয়াটা হতো সিলভারের, চাঁদির তারে চাঁদুয়া দিয়ে ওখানে টানা করা হতো। টানা টেনে এমনি করে দিয়ে, তিরপল যেমন টানে। ম্যাডাম দেখে একটু ভিতরে আসুন। ব্রেক একটাও নেই, উপরে তাকান। এবার একটু এদিকে ফলো করেন, আমরা কটা গম্বুজ দেখতে পাচ্ছি দেখেন। বর্তমান একটা দুটো কমপ্লিট, কিন্তু মিডিল পজিশনে ছিল আরও 3টে, টোটাল 5টা ছিল। 1897 সালে ভূমিকম্পে পরপর 3টে ভেঙে যায়। এবার আপনি আমাকে ঘুরিয়ে প্রশ্ন করতে পারেন, ভাই এটা ঠিক কেন হচ্ছে? যদি ঠিক করে দেওয়া হয় তাহলে হেরিটেজ হবে না, তাহলে ইতিহাসকে ধরে রাখা যাবে গভর্নমেন্ট। আর এদিকে ঘুরে যাবে, দেখেন এটা পশ্চিম, এখানে আরবি ল্যাঙ্গুয়েজ একটা ওয়ার্ড লেখা আছে, এখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এর অর্থ হচ্ছে আল্লাহ এক, অদ্বিতীয় কেউ নেই, যেটা কুরআন শরীফের প্রথম অক্ষর, যেটা কালেমা বলছে। মুসলিম ভাইরা ফার্স্ট এটা উচ্চারণ করে নমাজটা শুরু করে। অর্থাৎ ইসলামের অর্থ হচ্ছে শান্তি, সে পবিত্র ওয়ার্ড 1723 সালে পোস্টি পাথরের উপর লেখা আছে। আর এটা ইমাম সাহেবের জায়গা। কাটরা কথার অর্থ হলো বাজার। এই মসজিদের কাছে একটা কাটরা ছিল বা বাজার ছিল, সেই নাম অনুসারে এখানকার নাম হয় কাটরা মসজিদ। এইটা উপরেই কবর, যেখানে আমরা দাঁড়িয়ে আছি এর নিচেই কবর। আগে জাল ছিল, আমরা যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এর নিচেই কবর। হলো এর মধ্যে ধুলোটা পড়ে যেত, কিন্তু গভর্নমেন্ট দেখছে জালটা নরম, যখন থেকে সিঁড়ি অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে, জালের উপর চুনসুরকি ঢালাই দিল, 14খানা সিঁড়ি নামবো, মাটির তলায় ইনা 6.5 হাইটের কবর দেখো। বৃদ্ধাবস্থায় তার সমাধি একটা মসজিদের পাশে হোক, এমন ইচ্ছা প্রকাশ করেন মুর্শিদ কুলি খাঁ। তিনি এই মসজিদ নির্মাণের দায়িত্ব দেন তার বিশ্বস্ত কারিগর মুরাদ ফরাজ খাঁয়ের ওপর। মসজিদের প্রবেশদ্বারে পূর্ব দিক থেকে 14টা সিঁড়ি ধাপ রয়েছে। নবাব তার সমাধি এই সিঁড়িগুলোর নিচেই তৈরি করতে বলেন। এইখানেই হলো বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁয়ের কবর। 1717 সালে তিনি বাংলার সিংহাসনে বসেন, আর 1727 সালে 30শে জুন মাত্র 67 বছর বয়সে তার মৃত্যু হয়। তারই নাম অনুসারেই শহরটার নাম হয় মুর্শিদাবাদ। কবরের উপর মাটি আছে, আপনি এখানে যারই কবর দেখবেন কোনো কবরে মাটি পেলেন না। যেমন মতিঝিল আমরা কবর দেখলাম, কিন্তু মাটি পাইনি, কিন্তু মুর্শিদ কুলির কবরের উপর মাটি পাচ্ছি, কারণ যে ওনার ইচ্ছা ছিল যে আমার কবরের উপর দিয়ে হেঁটে আসুক, কিন্তু এখন আমরা হেঁটে আসলাম কিন্তু আমরা ধুলোটা পাচ্ছি না, অনেক কিছু বদলে ঢালাই করে দিয়েছে। ও আগে এইখানে জালি সিস্টেম ছিল, ধুলো এখানে যেমন জালটা দেখছেন না, এই জালটা মোটা ছিল, সেটা কেউ পড়লে হাঁটলে পড়বে না। 300 বছর পুরনো হয়ে গেছে তো, জালটা যখন তখন ছিঁড়ে অ্যাক্সিডেন্ট ঘটে যেত, ওই জন্যই বন্ধ। তারপরে হচ্ছে এখন ধরে রাখেন নামাজ পড়তে দেওয়া হয় না, এবারে এখন তার কবর উপর ধুলো পড়াও কি না পড়াও কোনো ব্যাপার না, এখন তো নামাজ হয় না, যতদিন নামাজ পড়া হয়েছে ততদিন অবধি পবিত্র অর্জন হয়েছে। বলা হয় প্রথম জীবনে মুর্শিদ কুলি খাঁয়ের নাম ছিল সূর্যনারায়ণ মিশ্র। পরবর্তীতে তার জীবনে নানা ঘটনার জন্য তাকে মুসলিম ধর্ম গ্রহণ করতে হয়। কথিত আছে তার জীবনে করা কিছু পাপ কাজের জন্য তিনি অনুতপ্ত ছিলেন, তাই তিনি এমন স্থানে তার সমাধি রাখতে চেয়েছিলেন যেখানে মসজিদে আসা পুণ্যবান মানুষদের পায়ের ধুলো তার কবরের উপর পড়ুক। মুর্শিদ কুলি খাঁয়ের পর আলীবর্দী খাঁ এবং তারপরে সিরাজউদ্দৌলা বাংলার নবাব পদে নিযুক্ত হন। থেকে জাল দিয়ে নেন ছবিটা, এই যে কবরটা। এই হচ্ছে আজিমুন্নেসা বেগমের কবর, 1730। মুর্শিদাবাদে লালবাগে আজিমুন্নেসা বেগমের জীবন্ত সমাধি। এটা একটা ভগ্নপ্রায় মসজিদ। আজিমুন্নেসা বেগম খুবই নিষ্ঠুর ছিলেন। বলা হয় শিশু হত্যার পাপ মোচনের জন্য মসজিদে ওঠার সিঁড়ির নিচে তাকে জীবন্ত কবর দেওয়া হয়। মুর্শিদ কুলি খাঁয়ের মতনই আজিমুন্নেসা বেগমের কবরও তৈরি করা হয়, কিন্তু প্রবল ভূমিকম্পে বেগমের এই মসজিদ ভেঙে পড়ে, আর পড়ে থাকে এই একটা মাত্র কারুকার্য করা দেওয়াল। 1945 সালে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ এই ভগ্নপ্রায় মসজিদের দায়িত্ব নেয়। তার কবরের ওপরেই একটা কবর পাওয়া যায়, সেটা কার এখনো জানা যায়নি। বলা হয় মুর্শিদ কুলি খাঁয়ের মেয়ে ছিল আজিমুন্নেসা বেগম। এটা হলো মীর জাফরের বাড়ি। সিরাজউদ্দৌলার অধীনে থাকা বাংলা সেনাবাহিনীর কমান্ডার, পলাশীর যুদ্ধের প্রধান সেনাপতি এবং প্রধান বিশ্বাসঘাতক। নদিয়ার কাছে পলাশীর যুদ্ধে তার কারণেই ব্রিটিশদের হাতে সিরাজ পরাজিত হয়। বলা হয় এই বাড়িতেই নাকি সিরাজকে হত্যা করে গদ্দার মীর জাফর।
এবার এলাম নসিপুর রাজবাড়িতে, যার অনুকরণে হাজারদুয়ারি তৈরি হয়েছে। আজ রথের দিন, তাই রাজবাড়ি থেকেও রথ বের হচ্ছে। ফলো করবেন, আপনি বাইরে থেকে দেখবেন হুবহু এরকমই 250 গ্রাম ছোলা আর 250 গ্রাম কাগজ কেটে মডেলটা তৈরি হয়। আর যে তৈরি করেছিলেন তার নাম হচ্ছে যজ্ঞেশ্বর মালাকর। দিল্লিতে এক আন্তর্জাতিক শিল্পকলায় প্রথম স্বর্ণমুদ্রা পুরস্কার এই মডেলটা বানিয়ে নিয়েছিলেন। আচ্ছা 1776 সালের। এই মডেলটা হচ্ছে এইটা। এইটা বাইরে থেকে দেখবেন একই দেখাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? আর এইটার দিকে তাকাবেন ম্যাডাম, হ্যাঁ যখন ফাঁসি দেওয়া হতো তখন জল্লাদ পড়তো আর যাকে ফাঁসি দেওয়া হতো তার ড্রেস ওটা। 1776 সালে, কোনো আর্টিফিশিয়াল না। ঐতিহাসিক হ্যাঁ, ঐতিহাসিক নসিপুর রাজবাড়ি। আর সামনে যে রাম মন্দির দেখবো 25 চূড়ার মন্দির, 25 চূড়ার মন্দির। পুরো মুসলিম মত। কেন বলেন তো? কেন? পিওরটা তো মুসলিম পিওর। ও যতক্ষণ নবাব অনুমতি না দিবে মন্দির যে তৈরি হবে না। হ্যাঁ। আর তখনকার বাংলার নব ছিল মির্জাফরের পঞ্চম পুত্র মোবারকদৌল্লার পিওর এটা। ওকে, ভালো করে দেখেন, নিচে এটা ফতেপুর সিকরি, দিয়ানিয়াম, দিয়ানি খাজ, আকবর যেখানে সভা করতে থাকেন মুসলিম আর্কিটেকচার, হ্যাঁ, হ্যাঁ, আর উপরে এটা পুরো হিন্দু মত। মন্দির যতই তৈরি হোক মুসলিমের ছোঁয়া থাকবে, ঠিক আছে? এবার দেখেন মান যাকে বলা হচ্ছে, এবং দাড়ি তো থেকে ফাঁসি দেওয়া হতো না, চাবুক দিয়ে মারা হতো করের জন্য, ট্যাক্সের জন্য। ট্যাক্স কোথা থেকে দেবে? 1776 মন দাম, যখন মানুষ খেতে পারছে না এবং যারা কর দিতে পারতো না তাদেরকে এখানে ফাঁসি দিয়ে দেওয়া হতো। এবং ফাঁসি দেওয়ার পর ডেড বডি 10 থেকে 12 ফুট নিচে পড়ে যেত এবং সেই ডেড বডিকে নিয়ে বাইরে ফেলবে, বাইরে ফেলার কোনো প্রশ্ন নেই। এখান থেকে পাইপলাইন সিস্টেম গঙ্গা পর্যন্ত লিংক ছিল। যখনই ডেড বডি নিচে চলে যেত, কোন জায়গাটা খোলা হতো? এই দাঁড়িয়ে আছে রিসেন্ট ফিরে জান্ডারগ্রাউন্ড ছিল, এখান থেকে একদম গঙ্গা অবধি চলে যেত। তাহলে আমি যদি 1776 সালে যদি ফিরে যাই, কত লোক প্রচুর লোক মারা গেছে। যেই ঢুকতো তারই মৃত্যু হতো। আজকে আমরা ঢুকছি তো তবে এই হলো 2 বছর পুরনো, এটা কিন্তু 20 বছর পুরনো। হীরাবাই। এটা যদি না ভালো আছে এটা তুলবেন। হ্যাঁ ইনি এক নাইট ড্যান্স করতে, ইনার ডিমাইন্ড ছিল 5000 স্বর্ণ মুদ্রা। ছবিটা অবশ্যই ভালো করে লম্বা করে তুলে রাখেন। এমন একটা সরাসরি নবাব 2000 ধরতে পারত, তার জন্য ওনাকে 5000 স্বর্ণ মুদ্রা দেওয়া হয়। খালি ছবিটার দিকে তাকান, আর ইউরোপ স্টাইল আছে, অপূর্ব সুন্দরী। ইনি ওয়ারেন হেস্টিংস, বাংলার গভর্নর জেনারেল। ইনি দেবী সিং, যার বাড়িতে আমরা এসেছি। দেবী সিং এর নিজের কোনো সন্তান ছিল না, ভাইয়ের পুত্র বলবন্ত সিংকে পুত্রপুত্র নিয়েছিল, তার ছেলে রাজা কীর্তিশার সিং। দেখে সামনে গিয়ে আসুন। আর সামনে যে কারুকার্য দেখতে পাচ্ছেন, মোগল যুগের শ্রেষ্ঠ বা জাফরি কাজ, ভিতরটা হ্যাঁ। দেখেন, রাম, লক্ষ্মণ, ছাতা দাও, ছাতা দাও। সীতা, শত্রুঘ্ন, রোমান। ভরত। মূর্তিগুলো যে দেখতে পাচ্ছেন সব অষ্টধাতু, সোনার ভাগ এত বেশি আছে, যুগ যুগের কালার আছে। হাতটা ধো। সোনার ভাগ বেশি, এক একটা 2 মণ 4 মণ 5 মণ। আর ওখানে কাদের ছবি? নরেন্দ্রনাথ সিনহা, ওনার ওয়াইফ। একটা ফিফথ জর্জ, যেটা একটু আগে বলছিলাম না, যে হ্যাঁ, ইনি ফিফথ এখান জর্জ। থেকে- ইনি 1911 সাল থেকে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি নিয়ে গেল। হ্যাঁ। ফিফথ জর্জ। ইনি ফিফথ জর্জ। এই সুযোগটা পাওয়া যায় ম্যাডাম। দেখেন এই ছবিগুলো কিন্তু আপনি ক্যামেরা তুলতে পারবেন না। দেন। এই দেখেন, এটা ভালো করে রাখতে হবে। এই দেখেন ভিতরকার ছবি, এটা আপনাকে দেওয়া হলো। কোনো বিপদে এই যে? পড়ে গেলে মাকে ভালো করে কামনা করতে হবে। মা ব্যাগে নিয়ে নিতে হবে। দেখে দেখেন না, তাও অন্য কিছু দিতে পারবেন। ঠাকুর মাদা মূর্তিগুলো একটু বলে দেন না কি স্যার? কি কি মূর্তি আছে? এটা এক কথায় আমাদের যেটা বলে না যে হিন্দু ধর্মের 33 কোটি দেবতার মন্দির, হ্যাঁ 33 কোটি হয় না, হ্যাঁ। এটা 33 প্রকার। 33 জন। 33 প্রকারের মতো ভাগ আছে, এক একটা দেবদেবীর কত কত করে রূপ, সেইভাবে মেনশন করে এখানে ঠাকুর বানানো। হ্যাঁ। ভিতরে যে ঠাকুরগুলো আছে এখানে কাঠ বা মাটির কোনো ঠাকুর নেই, সব ধাতু, স্বর্ণ, রৌপ্য, অষ্টধাতু, পুষ্টিকর। পিছনে আসো। বুঝতে পারলেন কি বললো? ঠিক তাই। যার জন্য উপরে কাউকে উঠতে দেয় না। যদি কেউ মনে করে ডিফেন্সের লোক যদি চলে আসলে রাজামশাই পারমিশন নিয়ে আসতে হবে। ও রাজার রাজা কই? পারমিশন নিয়ে কলকাতার বাড়ি, নরেন্দ্রনাথ সিনহা। পাঠাবে তবে জানবে। কলকাতার না, তালা। আমি আপনাকে খাতিরে আপনার সব খুব হিত আকাঙ্ক্ষিত, আমি সেই জন্য হয়তো আপনাকে ভিতরে প্রবেশ করালাম, কিন্তু সেইভাবে আর এইটা পুজো হয়েছে বলে তা না, সব সময় তালা মারা থাকে। সব সময় আসেন, আরো ঠাকুর দেখাবো। চলো। কালাচাঁদ, রাধাকৃষ্ণ। কালাচাঁদ ঠাকুর। হ্যাঁ, প্রেমের দেবতা মদন মোহন। বাহ। এবার দেখেন, রাধাকৃষ্ণ। এইটা হচ্ছে পুরো কোষ্টি পাথরের, হুম। কয়েকশো কোটি বললে মূল্য হবে না। আচ্ছা আর রাধা মাটা হচ্ছে অষ্টধাতু, সোনা, তামা, রূপো, টিন, 8 রকম যোগী ধাতু মিশ্রণে তৈরি। হ্যাঁ, মা মাতা কালীর জীব লক্ষ্মী, নেই। মাতা কালী আর মা দুর্গা। পাঞ্জাব পানিপাত থেকে আনা ছিল পুরো কোষ্টি পাথর। আমি পুরো ছবিটা তুলে বাঘের উপরে। আচ্ছা
যে মা কালীটা আপনি দেখলেন ওনাকে 3 রূপে পুজো করা হয়। মা কালী তো শিবের উপর থাকে, কিন্তু উনি সিংহর উপর আছে, সেখানে মা দুর্গা রূপে পুজো করা হচ্ছে। রূপ কালো বলে কালী রূপে পুজো করা হচ্ছে, ওনার জীব নেই বলে মাতা লক্ষ্মী পুজো করা হচ্ছে। একটা মাকে 3 রূপে পুজো করা হচ্ছে। বুঝা গেল? কারণ এটা না বলে দিলে পরে বুঝতে এত কস্টলি বলে মাকে ওখানে রাখা হয়েছে সেফটি ভাবে। আচ্ছা, আসেন এবার ঠাকুরগুলো আপনাকে দেখি। এটা হচ্ছে ঈশান মহাদেব, ভালো করে দেখেন, সব নিম কাঠ কিন্তু এগুলো, এগুলো একটাও কিন্তু পাথরের না। দেখেন ঈশান মহাদেব 10টা দিকের মধ্যে মানে বাইব মহাদেব, ভালো করে দেখেন, দেখে সামনে আসেন। দেবতা ঈশান করে না 10টা দিক আছে, ওইটাই বলছি। ঈশান, অগ্নি, বায়ু, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, নৈঋত, অগ্নি। দেখেন এখানে 70 ঋষি, একটা ওয়াইফ 7টা হাজবেন্ড। ভালো করে দেখি, এখানে একটা ওয়াইফ অরুন্ধতী, ওই যে ওইদিকে দেখছেন তো মহিলাটা, উপরে তাকান, 1 2 3, উপরে 3 নম্বরে যে একটা মহিলা আছে উনি কিন্তু অরুন্ধতী, আর তার 7টা হাজবেন্ড। 7টা হাজবেন্ড কে কে? কেতু, অত্রি, প্রলয়, পুলস্ত, মরীচিকা, বৈশিষ্ট্য, ঠিক আছে, আর ভিগু। কি করে 7টা? এবার বলি, উনি দেখেন যেমন দ্রৌপদী 5টা হাজবেন্ড, কী করে হয়েছিল? উনি চেয়েছিলেন যে আমার হাজবেন্ড শক্তিশালী থাকবে, বনবান থাকবে, বিয়ের সম্বন্ধে একটা মানুষের মধ্যে এত ছিল না। সেটা শিবের কাছে উনি বরদান পেয়েছিলেন 7টা হাজবেন্ড। কোন দেবতা? নারায়ণের 10টা অবতার আছে, সেই 10টা অবতারের মধ্যে একটা অবতার রং করেছিল, এত ভালো লাগছে, এত ভালো ছিল না, রিসার্চ করেছে রং। দেখতে পাচ্ছেন না রঙগুলা? এটা পুরো মন্দিরটাতে রং করেছে। দেখেন এটা হাগরি অবতার, হাগরি বলতে গেলে গাধা টাইপের অবতার। ভালো করে দেখেন, এগুলো আপনি বাইরে করে দেখবেন না সব অবতার। হাগরি। আর এটা হচ্ছে নৃসিংহ অবতার, দেখেন ভালো করে ফলো করবেন, সব নিম কাঠ কিন্তু, একটা পাথরের না, সব নিম কাঠ। হ্যাঁ, এদের মালিক নারায়ণ। নারায়ণ 10টা অবতারের মধ্যে একটা আসবে, নৃসিংহ অবতার। ওই তো কাকে নরসিংহ। বাইরেও মারতে পারবে না, ইয়েতেও মারতে পারবে না। নারীশ্বর, অর্ধনারীশ্বর। এই যে আছে। আর এটা হচ্ছে ব্রহ্মা দেবতা, ব্রহ্মা। আর এটা হচ্ছে মদন মোহন। এটা আপনি 10টা অবতারের মধ্যে একটা দশ হাত অবতার। গণেশ। মৎস্য অবতার। সব মৎস্য নিম কাঠ কিন্তু, অবতার। মানে পাথরের না। কেন এই কলসি অবতার আছে? হ্যাঁ, মৎস্য অবতার। বলছি না, ইয়ে আছে। এটা হচ্ছে মৎস্য অবতার। যে কটা আছে এখানে সেই কটা আছে। আর এটা হচ্ছে রামদাস কচ্ছপ অবতার। নসিপুর রাজবাড়িকে জাদুঘরে পরিণত করা হয়েছে। এখানে রাজ পরিবারের ব্যক্তিগত জিনিস, ফরমান, সে সময়ের কর আদায় সংক্রান্ত আইনি নথিপত্র মিউজিয়াম আকারে রাখা আছে। এখানে এসে যেটা বুঝলাম, একসময় দেবী সিংহ খুবই অত্যাচারী ছিল, পরবর্তীতে নিজের ভুল বুঝতে পেরে এই জায়গাকে ধার্মিক স্থানে পরিবর্তন করে। তার অমানবিক কাজের ফলেই সেই সময় রংপুর ও দিনাজপুরের প্রজারা বিদ্রোহী হয়েছিল। সেই অত্যাচারী দেবী সিংহ তো আর নেই, কিন্তু রয়ে গেছে তার সেই ইতিহাস আর সেই ফাঁসির ঘর। এরপরের গন্তব্য হাজারদুয়ারি।